নাটক সিরাজদৌলা লিখেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়ে লা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। সিরাজ: ওয়াটস? ওয়াটস? ইয়োর এক্সিলেন্সি। সিরাজ: কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। ওয়াটস: জানি ইয়োর এক্সেলেন্সি। সিরাজ: আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? ওয়াটস: জানে ইয়োর এক্সেলেন্সি। সিরাজ: তুমি প্রস্তুত হও। ওয়াটস: আমি জানিলাম না আমাদের অপরাধ। সিরাজ: তোমাদের অপরাধ সভ্যতার, শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস: আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। সিরাজ: মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ: এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস: আই নাও অ্যাকোয়েন্ট ইউ that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindly search a flame in your country, as all the water in the Ganges shall not be able to extinguish. সিরাজ: মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। মুন্সি: কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। আমি সত্বর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। সিরাজ: ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়াটস: অ্যাডমিরালে কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। সিরাজ: বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়। ওয়াটস: হ্যাঁ, আমি লিখিয়াছে। সিরাজ: পড়ুন মুন্সিজি। মুন্সি: It is impossible to rally upon the Nawab, and it will be wise to attack চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সিরাজ: তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তার স্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস,
তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? ওয়ার্স, পানিশ মি, ইউর এক্সিলেন্সি, ইফ ইউ উইল। I can only say that I have done by duty. সিরাজ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তা হলো কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। ওয়ার্স, ফেয়ারওয়েল ইউর এক্সিলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্স বাহির হইয়া গেলেন। রাজবল্লভ, জাহাপনা। সিরাজ, একটু অপেক্ষা করুন রাজা। মশিয়েলা, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সিলেন্সি। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। সিরাজ, তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এ দেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। মোশিয়েলা, we have always shout for your protection, your excellency. সিরাজ, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্যে ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। সভা কিছুকাল স্তব্ধ রহিল। মশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন। ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, মশিয়েলা, ইউর এক্সেলেন্সি, you refuse us your help, your protection. Though with great reluctance, I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger on our departure from the land. The smothered flame will burst forth and will destroy your kingdom and people. সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, সিরাজ, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মশিয়েলা, আই নো উই শ্যাল নেভার মিট। দুইজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি, কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, সিরাজ, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, সিরাজ, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই। সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। রাজবল্লভ, ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরে আসিলেন। সিরাজ, ওয়াটস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক। ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গে পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। জগৎ শেঠ, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপানা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সিরাজ, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি।
আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? জগৎ শেঠ, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ, স্বার্থসিদ্ধি। জগৎ শেঠ, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম। সিরাজ, বলুন তাহলে? জগৎ শেঠ, তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। সিরাজ, এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ, আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মির্জাফর, জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। সিরাজ, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ, সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন। রাজবল্লভ, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। সিরাজ, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। রাজবল্লভ, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ, পাপ যে চাপা থাকে না, হোসেনকুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। রাজবল্লভের সম্মুখে গিয়া, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর, এই তরবারে স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এই রূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। মোহনলাল, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন? সিপাহসালার। মির্জাফর, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝিয়ে এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল। মীরমদন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর, ঝাপনা, নিচের এই স্পর্ধা। মোহনলাল, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। একথা যেমন আপনাদের সবসময়ই মনে থাকে, তেমন একথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? মীরমদন, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। মির্জাফর, এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। সিরাজ, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহসালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাছিতে লাগলেন। মির্জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন। সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মির্জাফর, নবাবের অনুগ্রহ। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেব? মির্জাফর, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর,
জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খা। মির্জাফর, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিরাজ, জাফর আলী খা, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তালার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ, আবারও বিচার রাজা? রাজবল্লভ, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ শেঠ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে সব কিছুই আজ হতো না। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মির্জাফর, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসনে ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খা, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। মির্জাফর, জাহাপনা, জনাব। সিরাজ, আপনি? হ্যাঁ, আপনি সিপাহসালার, আপনি তা পারেন। মির্জাফর, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ, আজ আমি ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ, পলাশি। সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে।
আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, সিরাজ। গোলাম হোসেন, গোলাম হোসেন, ঝাঁপনা। সিরাজ, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না ঝাঁপনা। সিরাজ, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ঘসেটি, ওখানে কি দেখছ? মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজ, কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন। হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। ঘসেটি, নবাবের অবসরের বড়ই অভাব না? সিরাজ, বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। ঘসেটি, এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী। শওকত জং রণক্ষেত্রে নিহত। প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? সিরাজ, কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি, করেছে? সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও তার আসবে? সিরাজ, তেমনি দুর্দিন কে কামনা করে মা? ঘসেটি, দুর্দিন না সুদিন? সিরাজ, সুদিন। ঘসেটি, সুদিন নয়? ঘসেটির বন্ধনমোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? সিরাজ, আপনি বুঝতে পারছেন না। আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? সিরাজ, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি, অকারণে? সিরাজ, নয় কি? ঘসেটি, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছ? তুমি নও দস্যু? সিরাজ, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? সিরাজ, রাজনীতির কারণে। ঘসেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে লুৎফা ছুটিয়ে আসিল। লুৎফা, মা, মা, তোমার মুখের ও কথা শেষ করো না মা। ঘসেটি, নবাব মহিষী। লুৎফা, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। ঘসেটি, নবাব মহিষী নও? আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। লুৎফা, নবাব? ঘসেটি, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা, ঝাঁপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি, এখনো আশা, সময় আসবে? লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছ? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে?
মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা: নবাব, জাহাপনা। সিরাজ: ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্যে সকলের কাছে সব সময়ে অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। 2 হাতে মাথা চাপিয়া ধরিলেন। ঘসেটি: অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ: আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, লুৎফা: নবাব, জাহাপনা, আপনার চোখে জল? আমি যে সইতে পারি না। ঘসেটি: আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ: বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? লুৎফা: ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ: মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনি অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা: চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ: বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। লুৎফা: পলাশি? সে কি জাহাপনা? সিরাজ: তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। লুৎফা: আবার যুদ্ধ জাহাপনা? সিরাজ: 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। লুৎফা: শেষ যুদ্ধ? সিরাজ: যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। লুৎফা: পলাশি? সিরাজ: পলাশি। লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনো দিন হয়তো পলাশির প্রান্তরে রাঙা হয়ে থাকত। তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি। নবাব বাহির হইয়া গেলেন। মঞ্চ অন্ধকার হইয়া গেল। করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। নমস্কার। কেমন লাগলো আজকের নাটকটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।